জাতির কলঙ্কময় 15 আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা, বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকরের শপথ। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ৭১-এর পরাজিত শক্তি। কলঙ্কময় এই ঘটনার মধ্য দিয়ে শুরু হয় বিভেদের রাজনীতি, মত বিশ্লেষকদের। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর ৬ খুনিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়ায় কার্যকর করা যায়নি পূর্ণাঙ্গ রায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ইমাম সহ 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বাঙালি কমিউনিটিতে ক্ষোভ। প্রবাসী মুসলিম বিদ্বেষী আক্রমণ বললেও পুলিশের অস্বীকার। এবং গুলশানে জঙ্গি হামলায় হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, দাবি গোয়েন্দাদের। জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানীতে বাউল শিল্পীদের র্যালি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জাতীয় শোক দিবস আজ। 1975 সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য। জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্বাধীন বাংলার ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় রাতটি স্মরণে দলীয় নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মোমবাতি প্রজ্বলন করেন। এ সময় বঙ্গবন্ধুর বাকি হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের শপথ নিয়ে নানা স্লোগান দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ধানমন্ডি 32 নম্বর রোডের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ভোরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। এদিকে বরিশাল ও রাজশাহীতে 15 আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। বরিশালে বঙ্গবন্ধুর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। এদিকে রাজশাহীতেও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে হত্যা করে ৭১-এর পরাজিত শক্তি, এমন অভিমত তার রাজনৈতিক সহযোদ্ধাদের। একই সাথে তারা মনে করেন সেদিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃবৃন্দের উদাসীনতায় বঙ্গবন্ধুকে বাঁচানো যায়নি। তাই একটি কমিশনের মাধ্যমে সেনা কর্মকর্তাদের ভূমিকার পর্যালোচনা হওয়া উচিত বলে দাবি তাদের। আর বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশে বিভেদের রাজনীতি শুরু, যা এখনো চলছে। রিপোর্ট করছেন ইজাজ সৌমিক। অন্যান্য দিনের মতো নগরীর সকাল শুরু হয়নি। এদিন গুলির শব্দে ঘুম ভাঙে রাজধানীবাসীর। তবে ভোরের সূর্য সেদিন উঠলেও চিরতরে ঘুমিয়ে দেওয়া হয় স্বাধীন বাংলার আলোর দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 5টি ট্রাকে করে আসা শতাধিক সেনার হাতে সেদিন শুধু বঙ্গবন্ধুই নয়, প্রাণ হারান শিশু রাসেল সহ পরিবারের অন্য সব সদস্য। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শোকাবহ সেই দিনের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর এই রাজনৈতিক সহযোদ্ধা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। হত্যা করেছে সেই পরাজিত শক্তিরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধ মেনে নিতে পারে নাই। আন্তর্জাতিক চক্রান্তকারীরা দেশীয় ষড়যন্ত্রকারীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তিনি একাই রক্ত দেন নাই, সব পরিবারের রক্ত দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ শোধ করে গেছেন। আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি 15 আগস্টে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গবন্ধুকে মার্চে আমাদের বাড়িতে রিইনফোর্স হয়েছে, তারপরও আধা ঘন্টা পর এই সময়টা সবাই পাচ্ছে। ওই যে কয়েকজন সিনিয়র অফিসার যদি ঠিক মতন রিয়াক্ট করতো তাহলে বঙ্গবন্ধু মারা যায় না। খালেদ মোশাররফ, সাফায়েত জামিল ব্রিগেড কমান্ডার, জিয়া রহমান ডেপুটি চিফ, শফিউল্লাহ মুভ করলো না। এর রহস্যটা কি? এটা
তো বেরোবে যদি একটা চূড়ান্ত কমিশনার গঠন করা হয়। আমরা তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছি, আর বাকি যারা বাকি আছে বিশ্বের বিভিন্ন ঘুরে বেড়াচ্ছে, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে দেশে এনে সেই রায় কার্যকর করার জন্য। অধ্যাপক আনিসুজ্জামানের মতে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে বিভেদের রাজনীতি শুরু হয়েছিল তার মূল্য আজও বাঙালি জাতি দিয়ে যাচ্ছে। বাঙালি জাতির যে সামগ্রিক ঐক্যটা ছিল সেটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যারা ক্ষমতা এলেন তারা প্রায় ইচ্ছে করেই তৈরি করেছিলেন, এবং আজও আমরা সেই বিভেদ থেকে ভুগছি বা তার জন্য মূল্য দিচ্ছি। দলমতের ঊর্ধ্বে উঠে শোকাবহ এই দিনটিকে সার্বজনীনভাবে পালন করার উপর জোর দিলেন এ বিশ্লেষক। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৪১ বছর পরেও পূর্ণাঙ্গ কার্যকর করা যায়নি এ মামলার রায়। আইন মন্ত্রণালয় বলছে বিভিন্ন দেশে পালিয়ে থাকা ৬ খুনিকে সংশ্লিষ্ট দেশগুলোর আইনি জটিলতার কারণে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে খুনিদের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ইতিহাসের ঘৃণতম এক হত্যাযজ্ঞে বিপদগামী সেনা সদস্যদের হাতে সপরিবারে খুন হন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের বছর ৮ জুন এক সরকারি প্রজ্ঞাপনে আত্মস্বীকৃত খুনিদের প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন দেশের দূতাবাসে। দেশের বাইরে থাকা ওই খুনিদের কয়েকজনকে বিভিন্ন সময় দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হলেও তা কাজে লাগায়নি তৎকালীন সরকারগুলো। ২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আসামিদের আপিল খারিজ করে দিলে ২০১০ সালের ২৭ জানুয়ারি ৫ জনের ফাঁসি কার্যকর হয়। রায় কার্যকরের আগে ২০০১ সালে জিম্বাবুয়েতে আজিজ পাশা মারা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান আরও ৬ খুনি। এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে থাকলেও অন্য ৪ জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার। আইন মন্ত্রণালয় বলছে খুনিদের ফিরিয়ে আনতে বড় বাধা আশ্রয় নেওয়া দেশগুলোর আইনি জটিলতা। কানাডায় যে খুনি আছে সেই ক্ষেত্রে একটু আইনি জটিলতা আছে, এই আইনি জটিলতা দূর করার চেষ্টা হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন যে আমরা এম রাশেদ চৌধুরীর ব্যাপারে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সাথে কথা বলছি। এই পর্যন্তই অগ্রগতি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি খুনিদের ফিরিয়ে আনতে চলছে জোর তৎপরতা। নিয়ম কানুনগুলি সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর নিয়েছি এবং সেগুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করব যে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এবং ফাঁসির রায় কার্যকর করতে পারবো। বিভিন্ন তথ্য মতে পলাতক খুনিদের মধ্যে খন্দকার আব্দুর রশিদ লিবিয়ায়, শরীফুল হক ডালিম পাকিস্তানে, আব্দুল মাজেদ সেনেগালে ও মুসলিম উদ্দিন জার্মানিতে পালিয়ে আছেন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ১৯৭৫ সালে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হয়েছিল, বর্তমানে বেগম খালেদা জিয়াও একই ধরনের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকও বক্তব্য রাখেন। খুনিদের কাছে সেদিন তাৎক্ষণিক আমরা সবাই আত্মসমর্পণ করেছিলাম, আমরা সবাই একেবারে নির্বিকার ছিলাম। সেই মুহূর্তে বঙ্গবন্ধু বারবার ফোন করেছেন, সেই ফোনের ডাকে কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার করতে পারি নাই। সবাই আমরা আত্মসমর্পণের মহড়া দিয়েছি। তখন আমার কষ্ট, আমার দুঃখ, আমিও তো তখন কিছু করতে পারিনি, আমারও তো ব্যর্থতা। মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমান যে তাদের সাথে ছিলেন, এটা তো সাক্ষী প্রমাণে এসেছে। এবং পরবর্তী বেনিফিশিয়ারিকে জিয়াউর রহমান দীর্ঘদিন পর্যন্ত এই খুনিদের প্রমোশনে দেওয়া হয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা বিচারটা করতে পেরেছিলাম। তারপরও উচ্চ আদালতের বিচার দীর্ঘদিন পর্যন্ত বিচারকদের বিব্রত বোধ করার কারণে তারাও তো দায় এড়াতে পারবেন না যে সমস্ত বিচারকরা বিব্রত বোধ করেছেন। এই বাংলাদেশের এই জঙ্গিদের মূল টার্গেট হচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে তারা হত্যা করতে না পারবে, বাংলাদেশটাকে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে না পারবে, এক এক সময় এক এক রকম ভাবে তারা আবির্ভূত হবেই। প্রত্যক্ষ হত্যাকারীরা তাদের যারা এখনো দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে ফেরত আনার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাধ্যমতো চেষ্টা করছেন। প্রবাসের সময় আরো থাকছে। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে স্কুল ছাত্র হিমাদ্রি হত্যা মামলায় বাবা, ছেলে সহ ৫ জনের ফাঁসির আদেশ। দ্রুত রায় কার্যকরের দাবি পরিবারের। এবং কুমিল্লা শহরে একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মা ছেলের লাশ উদ্ধার। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।
নিউ ইয়র্কে মসজিদের ইমাম সহ 2 প্রবাসী বাঙালিকে গুলি করে হত্যার ঘটনায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে প্রবাসী বাঙালি কমিউনিটিতে। এ হত্যাকাণ্ডকে মুসলিম বিদ্বেষী হামলা করে মনে করেছেন প্রবাসী বাঙালিরা। হত্যাকারীকে খুঁজে বের করতে পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য ও ভিডিও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলম্যান এরিক ওল্টরিচ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর তথ্য ও এটিএম মামুনুর রশিদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ বাড়িতেই থাকতেন সিলেটের গোলাপগঞ্জের মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি। ইমামতি করতেন আল ফুরকান মসজিদে। শনিবার জোহরের নামাজ শেষে ভাইরা তারা মিয়াকে সঙ্গে নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন দুজনই। এই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বাঙালি কমিউনিটি। নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। গোটা বাঙালি জাতি আমরা আতঙ্কিত। আমরা সুষ্ঠু ন্যায় বিচার চাই। আমরা আজকে কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করব এই ধরনের যেন হেড ক্রাইমটা আর কখনো না ঘটে। অবশ্যই ওদের জন্য বিচার চাই। এটা মুসলিম বিদ্বেষী এই হত্যাকাণ্ডের কারণ দাবি তাদের। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করছি, ডাকাতির গল্প বলে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না। এটা একটা মুসলিম বিদ্বেষমূলক হত্যাকাণ্ড। আমরা ন্যায় বিচার চাই। তারা কোনো সাধারণ মানুষকে খুন করেনি, তারা একজন ইমামকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের জন্য ট্রাম্পের মুসলিম বিদ্বেষী মন্তব্যকে দায়ী করছেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। তবে এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগ NYPD। ভিডিও ফুটেজ থেকে জানা গেছে নীল রঙের শার্ট ও শর্টস পরা এক দুষ্কৃতিকারী গুলি করে দৌড়ে পালিয়ে যায়। তবে ধর্মীয় বিশ্বাসের কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীর একটি স্কেচ প্রকাশ করেছে NYPD। পুলিশের বর্ণনা অনুযায়ী শ্যামবর্ণের এই ব্যক্তি পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনার সুবিচারের আশ্বাস দিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিওর কমিউনিটি বিষয়ক প্রতিনিধি জারা সাইদ। আমি মেয়রের পক্ষ থেকে বলতে চাই, নিউ ইয়র্কের প্রশাসন এই কমিউনিটির পাশে আছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সবাইকে সহায়তার অনুরোধ করছি। হত্যাকারীকে গ্রেফতারে বাঙালিদের সহযোগিতা কামনা করেছেন কাউন্সিলম্যান এরিক ওল্টরিচ। ইমাম নিহতের সময়কার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। আপনার সন্তানের নিরাপত্তার স্বার্থে অপরাধীকে শনাক্ত করা ও বিচারের মুখোমুখি করতে সবার সহযোগিতা চাই। 7 বছর আগেও এলাকায় এমন ঘটনা ঘটে। সেবার ফটো সাংবাদিক মিজানুর রহমান আর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলামকে হত্যা করা হয়। এমন ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কিত নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার তারামিয়ার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তারামিয়ার বাড়ি সিলেটের গোপালগঞ্জ উপজেলার জঙ্গালহাটা ও ইমাম আলাউদ্দিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরুদ গ্রামে। স্বজনদের মৃত্যুর খবরে স্তব্ধ উভয় পরিবার। সিলেট থেকে ইকরামুল কবির ও হবিগঞ্জ থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিটা ডেস্ক রিপোর্ট। আর কিছুদিন পরই যুক্তরাষ্ট্র থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য সিলেটের গোলাপগঞ্জে নিজ বাড়িতে ফিরে আসার কথা ছিল তারামিয়ার। এখন তিনি ফিরবেন ঠিকই, কিন্তু লাশ হয়ে। 4.5 বছর আগে তারামিয়া স্ত্রী সন্তানদের নিয়ে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে যান। সবশেষ 2015 সালের ফেব্রুয়ারিতে মেয়ে রুনা বেগমকে বিয়ে দিতে সিলেটে এসেছিলেন তিনি। খুব ভালো লাগছিলেন, কোনো কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু নাই। সকাল ধরেন 6টার সময় হঠাৎ আমেরিকা থেকে ফোন আসলো। আমার ওয়াইফ বললো যে আমার শ্বশুরকে গুলি করে কারা হত্যা করে ফেলছে। প্রবাসী ভাই বোন যারা আছে তাদের যাতে নিরাপত্তা জোরদার করা হয়, এই ব্যাপারে আমি জাতিসংঘ সুস্থতা বিশ্ব সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো। একই ঘটনায় নিহত ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জির বাড়িতে এখন শোকের ছায়া। মৃত্যুর খবরে শোকে স্তব্ধ এখন পুরো পরিবার। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমরুদ গ্রামের আলাউদ্দিনের 5 সন্তানের মধ্যে 4 ছেলে যুক্তরাষ্ট্রে বাস করেন। স্বজনরা জানান, 6 বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে ছেলেদের কাছে যান। আগামী মাসে তার দেশে ফেরার কথা ছিল। এইরকম ফার্স্ট একটা ওয়ার্ল্ডে সব দিক থেকে ফার্স্ট, কিন্তু এই ধরনের নৃশংসতা, এই ধরনের বর্বরতা, এটা আমাদের কাছে কাম্য না। আব্বা খুব সহজ সরল মানুষ ছিলেন, সবাই জানে, বাংলাদেশে সবাই জানে, বা আমেরিকাতেও জানে। আব্বা ওইখানে তো ইমামতি করেন, বাংলাদেশেও ইমামতি করছেন। আমরা বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছেও আবেদন করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে
এই জঘন্য কাজের জন্য নিন্দা প্রকাশ করা হোক। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিলেট ও হবিগঞ্জের যুক্তরাষ্ট্র প্রবাসী তারা মিয়া ও ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ, আর তাই তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। বেসিক্যালি জেনারেল প্রিন্সিপাল, যখন একটা মানুষের ব্যাপারে কোনো একটা ক্রিমিনাল সাসপেক্টের ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণাদি না পাওয়া যায়, তখন তাদেরকে আমরা 54-এ রেখে ইনভেস্টিগেশন করি। প্রাইম অফিসে যদি এস্টাবলিশড হয় যে ইয়েস, তার বিরুদ্ধে এই তথ্য প্রমাণাদি, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা পেয়েছি, তখন তাকে যে অভিযোগটা পাই সেই অভিযোগের ভিত্তিতে মামলায় আমরা প্রডিউস করি। সুতরাং এটা ভেরি সিম্পল, যে প্রাইম অফিসে নিশ্চয়ই প্রুভড হয়েছে, দ্যাটস ওয়াই তাকে মামলায় প্রডিউস করা হচ্ছে। গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনায় যাদের সমর্থন ছিল তাদের ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে ধানমন্ডির 32 নম্বর জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের রক্তদান কর্মসূচিতে তিনি কথা বলেন। গুলশানের ট্র্যাজেডি আর শোলাকিয়ার ঈদের জামাতে হামলা রক্তাক্ত অভ্যুত্থান হয়ে গেছে নাকি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। কতখানি জঘন্য প্রতিহিংসা পরায়ণ হলে তিনি কথা বলতে পারেন। খুনিকে তিনি বলেছেন অভ্যুত্থানকারী। শুধু তাই নয়, ঈদের দিন তিনি বললেন নির্বাচন দিলে শেখ হাসিনা পদত্যাগ করলে এই সমস্ত বন্ধ হয়ে যাবে। তার অর্থ হলো এই ঘটনার সঙ্গে তার প্রচন্ড সমর্থন আছে, প্রচন্ড ইঙ্গিত আছে, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঘটাতে হবে, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতাকে সরাতে হবে, সে যেভাবেই হোক না কেন। এই হলো খালেদা জিয়ার চরিত্র। জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ ও পদযাত্রা করেছেন দেশের 3 শতাধিক বাউল শিল্পী। এই পদযাত্রায় অংশ নেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রোববার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্র শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা এই পদযাত্রায় অংশ নেন। পদযাত্রায় শিল্পীরা হারমোনিয়াম, তবলা, একতারা নিয়ে গান পরিবেশন করেন। শেষে তারা লালন শাহর মানবতাবোধের দর্শন তুলে ধরেন। তারা বলেন, মানবতাবোধই পারে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে। এর আগে 4 দিনের ফকির লালন সাইজির ভাব শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই। হাতের অস্ত্র ফেলে দাও, একতারা তুলে নাও। লালন সাইজির দীক্ষিত হয়ে তোমরা, লালন সাইজির এই ধর্মে দীক্ষিত হয়ে তোমরা ভালো হয়ে যাও। মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। মানুষকে হত্যা করে আল্লাহরই ভগবানকে লাভ করা যাবে না। আমরা ঘৃণা করি, আমরা রুখে দাঁড়াই জঙ্গিবাদ এবং ওই শয়তানের দল নিপাত যাক। যুগে যুগে আমরা যে ধ্বংস দেখি, যে যুদ্ধ দেখি, যে হানাহানি দেখি, এর পেছনে রয়েছে সেই মানব প্রেমের অভাব। সৎ ধর্মের মূল কথাটা হলো মানুষের প্রতি ভালোবাসা, এবং ওই ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, তার কাছে পৌঁছানোর চেষ্টা। চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমুকে হত্যার দায়ে বাবা, ছেলে সহ 5 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ৪র্থ মহানগর দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে হিমুর পরিবার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2012 সালের 27 এপ্রিল অমানসিক নির্যাতনের পর এটি সহ আর 2টি ক্ষিপ্ত কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র হিমাদ্রি মজুমদার হিমুকে। কুকুরের কামড় থেকে রক্ষা পেতে 4তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে হিমু গুরুতর আহত হয়। 26 দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছর মারা যায় হিমু। মাদক ব্যবসার সমালোচনা করে সামাজিক গণমাধ্যমে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হিমুকে খুন করে ঘাতকরা। ঘটনার 4 বছর পর আদালত শিল্পপতি শাহ আলম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসেন রাজু, মাহবুব আলী খান ডেনি এবং জাহিদুল ইসলাম শাওনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডিত আসামিদের মধ্যে রিয়াদ ও শাওন পলাতক রয়েছে। সকল আসামিদের বিরুদ্ধে 302 ধারা এবং 34 ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য
আদেশ দিয়েছেন। বিজ্ঞ আদালতের এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রায় কার্যকরের ব্যাপারে অত্যন্ত দ্রুততার সাথে আন্তরিকতার সাথে তারা সেই চেষ্টাটুকু করবেন। রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে হিমুর স্বজনেরা। ধামাপা চাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আপনাদের কারণে আমি এতটুকু আসতে পেরেছি এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের কোনো ঘটনা হলে আপনারা পাশে থাকবেন, আশা করি মানুষ ন্যায় বিচার পাবে। আসামি পক্ষের আইনজীবীর দাবি তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। মক্কেলদের প্রতি ন্যায় বিচার করা হয়নি এবং তারা অবশ্যই আপিল করবে এবং আমি মনে করি মামলার যে মেরিট তারা অবশ্যই উচ্চ আদালতে খালাস পাবে। 2014 সালের 3 ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে 5 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল, কিন্তু সেখানে বিচার সম্পন্ন না হয় মামলাটি 4র্থ মহানগর আদালতে ফেরত পাঠানো হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় সেপটিক ট্যাঙ্ক থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে আদর্শ সদর উপজেলা কার্যালয়ের পাশে হাউজিং এস্টেট থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নগরীর হাউজিং এস্টেটের ডি ব্লকের একটি বাড়িতে রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেন পরিচ্ছন্নতা কর্মীরা। পরে পুলিশ এসে ওই বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মা ও 1.5 বছরের ছেলের লাশ উদ্ধার করে। নিহতরা একটি বেসরকারি ওষুধ কোম্পানির নৈশ প্রহরী নাজমুলের স্ত্রী ও সন্তান। তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাজমুলকে এই কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছিল বৃহস্পতিবারে। তাকে বৃহস্পতিবারে রাতে অন টেস্ট ডিউটির জন্য এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। শুক্রবার কোম্পানির অফিস বন্ধ ছিল, পরে শনিবারে এসে আর ওকে পাওয়া যায়নি। ভিকটিম হিসেবে তার স্ত্রী এবং তার বাচ্চা, শিশু বাচ্চা সাফোকেটেড অবস্থায়, শ্বাসরোধ করে হত্যারত অবস্থায় আমরা সেপটিক ট্যাঙ্ক থেকে পেয়েছি। বাকিটা হচ্ছে এখানে তদন্ত সাপেক্ষে বিস্তারিত এটা বের করা যাবে যে আসলে এটা মার্ডার ফর গেইন না মার্ডার ফর কোনো এখানে যে কোনো পারিবারিক কোনো কিছু আছে কিনা। প্রবাসের সময় আরো থাকছে, সকালে ট্রিপল ট্রাভেলের লক্ষ্যে অলিম্পিকের 100 মিটার স্প্রিন্টে ট্র্যাকে নামবেন উসাইন বোল্ট, লড়বেন ইয়োহান ব্ল্যাক ও জাস্টিন গ্যাটলিনদের বিপক্ষে। জামালপুরের সরিষাবাড়িতে ভারতীয় বন্য হাতিটি এখন পুরোপুরি বন বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। তবে সকালে শিকল ছিঁড়ে ফেললেও কয়েক ঘন্টার চেষ্টায় আবারও এটিকে বেঁধে ফেলে বন বিভাগ। এর আগে গত বৃহস্পতিবার চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে হাতিটিকে অচেতন অবস্থায় শিকলবন্দি করেছিল উদ্ধারকারী দল। জামালপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন হারুন রশিদ, ক্যামেরায় ছিলেন সাইম আকন্দ। গত বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়রা এলাকায় হাতিটিকে অচেতন করে পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলা হলেও 2 দিন পর রোববার সকালে হাতিটি শিকল ছিঁড়ে অন্যত্র চলে যায়। পরে বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা ট্রাঙ্কুলাইজার গান প্রয়োগের মাধ্যমে অচেতন করে কয়রা বিলের মাঝখানে হাতিটিকে আবারও বেঁধে ফেলে। শিকল ছিঁড়ে ফেলায় বন্য হাতিটিকে নিয়ে এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। শিকলটা ছিঁড়ে আসার পর থেকে যেমন আমাদের এলাকায় আরো আতঙ্ক বেশি শুরু হয়েছে। আবার যদি ছিঁড়ে আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে আমরা খুব আতঙ্কে আছি। খুব ভিতর সংশ্লিষ্ট দিন কাটাইছে জনগণ, কখন কোন জানি কোন বিপদ ঘটে যায়। এইভাবে ওই আমরা হাতিটা হরাই দেন, আমরা বন বিভাগের কাছে সরকারের কাছে আমরা অনুরোধ করি, এইভাবে আমরা ঘুম ভাড়া হইতেছি না। এদিকে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আরো কয়েকটি হাতি এনে বন্য হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এটাকে সফলভাবে ডার্টিং করেছি, আমরা 4টা ডার্ট ব্যবহার করছি। এটাকে সম্পূর্ণভাবে ঘুমাইতে চাই, পরে গেলে আমাদের জন্য সমস্যা। এখন মোটামুটি সে আমাদের একদম পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে হাতিটি আছে। প্রতিকূল কোনো পরিবেশ না হয় তাহলে হয়তোবা আমরা আশা করি যে 2-1 দিনের মধ্যে হাতিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কে নেওয়া সম্ভব হতে পারে। এদিকে 2 বার অচেতন করা হলেও হাতিটি এখনো সুস্থ রয়েছে বলে জানান বন বিভাগের বন্যপ্রাণী চিকিৎসকরা। সরিষাবাড়ির কয়রা থেকে হারুন রশিদ, সময় সংবাদ, জামালপুর। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসক খলিলুর রহমান জানান, 15 আগস্ট জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গার্ড অব অনার প্রদান করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরই মধ্যে টুঙ্গিপাড়ায় সম্পূর্ণ হয়েছে সব ধরনের প্রস্তুতি। রাস্তার মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। বঙ্গবন্ধু সমাধি, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, পাঠাগার ও সংগ্রহশালা সহ আশপাশের পুরো এলাকা বিভিন্ন পতাকা দিয়ে সাজানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
15 আগস্ট জন্মদিনের কর্মসূচি বাতিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর তিনি জন্মদিনের অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছে তার মিডিয়া উইং। দলের প্রভাবশালী নেতারাও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রতি বছরই 15 আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করতেন বেগম জিয়া। একই কারণে গত শুক্রবার তার ছোট ছেলের কোকোর জন্মদিনও পালন করা হয়নি বলেও জানায় প্রেস উইং। দেশ আর কখনো যেন স্বাধীনতা বিরোধী কিংবা সামরিক সরকার ক্ষমতায় আসতে না পারে সেজন্য সঠিক ইতিহাস চর্চার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সকালে সচিবালয় তথ্য অধিদপ্তরে আয়োজিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র ও ভিডিও চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়া জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে সকলকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি। বাংলাদেশে আর কোনোদিন যাতে সামরিক সরকার না হয়, বাংলাদেশে আর কোনোদিন যাতে রাজাকার সমর্থিত জঙ্গিবাদী সরকার না হয়, তার জন্যে এই মাসে আমাদের ইতিহাস চর্চা করা উচিত। ইতিহাস চর্চা যত আপনি ভালোভাবে করবেন ততই আপনি এই জঙ্গিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর পাকিস্তানিদের এবং 75-এর খুনিদের মন গড়া ব্যবস্থা চাপানোর বিরুদ্ধে আপনি শক্তি ও সাহস সঞ্চয় করতে পারবেন। নাইজেরিয়ার 2014 সালে অপহৃত স্কুল ছাত্রীদের আরেকটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। বিবিসি প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে 50 জন অপহৃত ছাত্রীকে সেই ভিডিওতে দেখা গেছে। আটক জঙ্গি সদস্যদের মুক্তির বিনিময়ে এসব বন্দী ছাত্রীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। বন্দী এক ছাত্রীও আটক জঙ্গি সদস্যদের ছেড়ে দেওয়ার জন্য নাইজেরীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। ভিডিওতে একজনের কোলে বাচ্চাও দেখা গেছে। 2014 সালের 14 এপ্রিল নাইজেরিয়ায় চিপকে একটি স্কুলে হামলা চালিয়ে 276 জন ছাত্রীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা। এর মধ্যে বেশ কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হলেও 219 জন ছাত্রী এখনো জিম্মি রয়েছে। রিও অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের ইতিহাস নাকি ভিন্ন কোনো গল্প, এমন প্রশ্নের উত্তর জানতে মুখে অ্যাথলেট প্রেমীরা। দর্শক, রিও অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্টের ফাইনালে মাঠে নামবার অপেক্ষায় বজ্রবিদ্যুৎ খ্যাত উসাইন বোল্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বোল্টকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইয়োহান ব্ল্যাক ও জাস্টিন গ্যাটলিন। সোমবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় সেমিফাইনালে আর 7:25 ফাইনালে মহারণ হবার কথা রয়েছে। মাত্র 10 সেকেন্ডের রেস, উপভোগের সময় চোখের পলক পড়লেই মিসের সম্ভাবনা থাকে বেশ। এতটুকু সময়ে এই লড়াই এখন ক্রীড়া বিশ্বের আকর্ষণের কেন্দ্রে নিয়ে এসেছেন ওই একজন গতি দানব, গতি রাজা, এমন অনেক উপমার অধিকারী জামাইকান উসাইন বোল্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন বোল্টের দিকেই এবারও থাকছে স্পটলাইট, কারণ 2008 বেজিং ও 2012 লন্ডন অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন। এবারের রিও অলিম্পিকে একই ফলাফল ঘটাতে পারলে হ্যাটট্রিকের ইতিহাস রচনা করবেন উসাইন, কারণ এমন অর্জন যে দুনিয়ার আর কেউই করতে পারেননি। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে গেল 2 অলিম্পিকে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বোল্ট এবারও নাছোড়বান্দা। তাই ট্র্যাকে নামবার আগেই ঘোষণা দিয়েছেন 100, 200 ও 400 মিটারের সব ক্ষেত্রেই সোনালী রঙের পুরস্কার বাড়িতে নিয়েই ফিরতে চান তিনি। তবে একটা ব্যাপার বেশ ভাবাতে পারে বোল্টকে, তা হলো 100 মিটার স্প্রিন্টে এবছরের সেরা তালিকায় 6 নম্বরে আছেন এই জামাইকান। এবছরের সেরা টাইমিং 1 ও 2-এ আমেরিকার জাস্টিন গ্যাটলিন। এছাড়াও প্রথম রাউন্ডের হিটে বোল্টের থেকে 0.6 সেকেন্ড সময় কম নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওই গ্যাটলিন। এছাড়াও বোল্টের স্বদেশী ইওয়ান ব্ল্যাকও কঠিন প্রতিদ্বন্দ্বী। কিন্তু যে বিদ্যুৎ গতিতে ট্র্যাকে বরাবর ঝড় তোলেন এই জামাইকান গতিদানব, তাতে করে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসাইন বোল্টকে পেছনে ফেলে ফিনিশিং টাচ লাইন অতিক্রম করতে অতিমানবীয় হয়ে উঠতে হবে যে কাউকে, নয়তো অসম্ভব লাইটিং বোল্টকে পেছনে ফেলা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। বিপিএল এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বারিধারাকে গোল বন্যায় ভাসিয়েছে চট্টগ্রাম আবাহনী। পঞ্চম রাউন্ডের ম্যাচে বারিধারাকে 6-1 গোলে হারিয়েছে মামুনুলরা।
এ জয়ে 5 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রামের জায়ান্টরা। বিপিএলের প্রায় প্রতিটি ম্যাচই এবার ড্রয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল। তবে পঞ্চম রাউন্ডে বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচে সে আক্ষেপ দূর হয়ে গেছে মাঠে আসা দর্শকদের। ম্যাচের 40 সেকেন্ডেই ইব্রাহিমের ক্রসে এবারে বিপিএলের দ্রুততম গোল করেন জাহিদ, আর এতেই লিড নেয় চট্টগ্রাম আবাহনী। তবে 6 মিনিটেই সবুজ গোল করে ম্যাচ সমতা এনে দেন বারিধারাকে। এরপরই যেন গোলের নেশায় পেয়ে বসে স্বাধীনতার কাপের চ্যাম্পিয়নদের। 26 মিনিট লিওয়েন ও 29 মিনিটে ইব্রাহিম গোল করে 3-1 এগিয়ে দেন মামুনুলদের। প্রথমার্ধের যোগ করার সময়ে আবারও ইব্রাহিমের পায়ের কারুকাজে মুগ্ধ হন রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের দর্শকরা। দ্বিতীয়ার্ধেও বারিধারার উপর আধিপত্য ছিল চট্টগ্রামের। 87 মিনিটে বদলি ফুটবলার শাকিলের গোলে 5-1 এগিয়ে যায় তারা। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রায়হানের দূরপাল্লার গোলে 6-1 ব্যবধানের বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। 20 সেপ্টেম্বর শুরু হচ্ছে লঙ্গার ভার্সনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল। বিসিএল সফলভাবে আয়োজন করতে রোববার বৈঠক করেন বিসিবি পরিচালকরা। জালাল ইউনুস, আকরাম খান, সাইফুল আলম চৌধুরী সহ বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের অন্য কর্মকর্তারাও। এছাড়া উপস্থিত ছিলেন 4 ফ্রাঞ্চাইজি কর্মকর্তারাও। বিসিএল এছাড়াও বোলিং রিভিউ কমিটি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। টুর্নামেন্টে 40,000 টাকা থেকে ক্রিকেটারদের ম্যাচ ফি আরও 10,000 টাকা বাড়ানো হলেও কর ও ভ্যাট বাবদ তাদের 25% অর্থ কেটে নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী। উল্লেখযোগ্য সেরকম কোনো ছিল না। ভ্যাট ট্যাক্সের ব্যাপারে একটা সিদ্ধান্ত ছিল প্লেয়ারদের, ওই যে ইনকাম ট্যাক্সের এবং ভ্যাটের যে বিষয়টা নিয়ে, এটা ম্যাচ ফির উপর থেকে, হ্যাঁ ম্যাচ ফির উপর ছিল। এটা বোধ হয় 10 আর বোধ হয় 25%। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতির কলঙ্কময় দিন 15 আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা। বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকরের শপথ। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল 71-এর পরাজিত শক্তি। কলঙ্কময় এই ঘটনার মধ্য দিয়ে শুরু হয় বিভেদের রাজনীতি, মত বিশ্লেষকদের। আইনি জটিলতায় বঙ্গবন্ধুর 6 খুনিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব না হয় কার্যকর করা যায়নি পূর্ণাঙ্গ রায়। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ইমাম সহ 2 বাংলাদেশি নিহতের ঘটনায় বাঙালি কমিউনিটিতে ক্ষোভ। প্রবাসীরা মুসলিম বিদ্বেষী আক্রমণ বললেও পুলিশের অস্বীকার। এবং গুলশানে জঙ্গি হামলায় হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, দাবি গোয়েন্দাদের। জঙ্গিবাদের বিরুদ্ধে রাজধানীতে বাউল শিল্পীদের র্যালি। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।